তোমার দায়িত্ববোধ দেখে আমি অবাক। খুব ভালো লাগছে। বাসায় গিয়ে চকলেট দেবো তোমাকে। তানবীর মলিন হেসে বিড়বিড় করে বলল, তুই শুধু আমার দায়িত্ব না, তুই কারো মূল্যবান সম্পত্তি, যাকে অক্ষত রাখা আমার মুখ্য কর্তব্য। বিড়বিড় করে কি বলো? কিছু না। মেঘ ছোট করে ডাকলো, ভাইয়া বল, ওই ফুলগুলোর নাম কি? তানভীর স্পষ্ট চোখে তাকিয়ে বলল, টগর সম্ভবত। এনে দিবে আমাকে? দাঁড়া নিয়ে আসি। বেশি করে এনো, মিমের জন্যও নিয়ে যাব। আচ্ছা। দুধে সাদা বর্ণের একগুচ্ছ টগর ফুল নিয়ে সন্ধ্যার মধ্যেই বাড়িতে এসেছে। আলী মোহাম্মদ খান ও মোজাম্মেল খান নামাজের জন্য বের হচ্ছিলেন। মেঘকে দেখে শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, এই সন্ধ্যাবেলা কোথায় গিয়েছিলে? খালের পাড়ে। মোজাম্মেল খান মেয়ের কথায় কিঞ্চিত রেগে গেলেন। ভারী কণ্ঠে বললেন, তোমাদের ওই দিকে যেতে নিষেধ করেছিলাম, তারপরেও কেন গেলে? কিছুটা পেছনে তানবীরকে দেখে আলী মোহাম্মদ খান জিজ্ঞাসা করলেন, তানবীর গিয়েছিল তোমার সাথে? জি বড় আব্বু। ঠিক আছে, ঘরে যাও, সন্ধ্যার পর কোথাও বের হওয়ার দরকার নেই। জি আচ্ছা। মেঘ ঘরে চলে গেল। আলী মোহাম্মদ খান গভীর কণ্ঠে বললেন, নিজেদের মনের ভয় ছেলে মেয়েদের মনে কেন দিতে চাচ্ছিস? ওরা আনন্দ করতে এসেছে, তাই করুক। তাছাড়া ওদের বাড়ির মানুষেরা দাওয়াত রক্ষা করছে, তার মানে তারাও হয়তো মন থেকে ঝামেলা মিটিয়ে ফেলতে চাইছে। আমার মনে হয় সমাজের ভয়ে দাওয়াত রক্ষা করতে ছেলেদের পাঠিয়েছেন। ওনাদের মনে কিছু না থাকলে তিন ভাইয়ের মধ্যে অন্ততপক্ষে একজন হলেও আসতো। আমরা আছি 2 দিন, দেখি এর মধ্যে দেখা সাক্ষাৎ হয় কিনা। তুমি যা ভালো মনে করবে। আত্মীয় স্বজনের প্রায় সবাই চলে গেলেও আলী মোহাম্মদ খানের দূর সম্পর্কের এক বোন আর ওনার মেয়ে বাড়িতেই থেকে গিয়েছেন। মূলত মাহিলা খানের জোরাজুরিতেই থেকেছেন। উনি আর ওনার মেয়ে বাহারি রকমের পিঠের আয়োজন করেছেন। হালিমা খান, মাহিলা বেগম আর আকলিমা আরা ওনাদের সাহায্য করছেন। মিম আর আদি বিছানায় বসে পা দুলাচ্ছে আর রস পাকান পিঠা খাচ্ছে। মেঘ ফুল হাতে রুমে ঢুকতেই আদি আহ্লাদিত কণ্ঠে বলে উঠল, আপুই কোথায় গিয়েছিলে তুমি? আমি আর আপি ঘুম থেকে উঠে সারা বাড়ি খুঁজছি তোমাকে। ঘুরতে গিয়েছিলাম, দেখ কি সুন্দর ফুল এনেছি। মিম একটা ফুল হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, বাহ, কত সুন্দর ফুল, কোথায় পেয়েছো? ভাইয়া জঙ্গল থেকে এনে দিয়েছে। আকলিমা এক বাটি পিঠা টেবিলের ওপর রেখে চাপা স্বরে বললেন, মেঘ, তোর আম্মু রুমে আসার আগে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে পিঠা খেতে বস। আব্বু কি খুঁজছিল আমাকে? আকলিমা উত্তর দিল, না, দিয়ে আবারও রান্নাঘরে চলে গিয়েছেন। মামনি খুঁজেনি, আবির ভাইয়া খুঁজছিল। বোনের মুখে অপ্রত্যাশিত কথা শুনে মেঘের কপালে ভাঁজ পড়ল। নাক মুখ কুঁচকে কণ্ঠে বিরক্তির রেশ টেনে জিজ্ঞাসা করল, কি বললি? হিটলার হঠাৎ আমার খুঁজছিল কেন? আমি ঘুমাচ্ছিলাম, বিস্তারিত শুনিনি। তানবীর ভাইয়া আর মাম্পি তোমাকে নিয়ে কথা বলতেছিল, তখন ফোনে আবির ভাইয়া কণ্ঠ শুনেছি। তুমি কোথায় গিয়েছো সেটাই জিজ্ঞাসা করছিলেন। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এক ভাইয়ের যন্ত্রণায় বাঁচি না, আর তার ওপর আরেকজন। দূর, বেড়াতে এসেও শান্তি নেই। আব্বু এসে বকানা দিলেই হয়। মেঘ হাত মুখ ধুয়ে চুপিসারে অল্প কয়েকটা পিঠে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছে। অজানা এক শঙ্কায় মেঘের বুক কাঁপছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। আবির নামক অবিনশ্বর কাঁটার কারণে মেঘের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সম্পর্কে চাচাতো ভাই হলেও তার অধিকারবোধ আপন ভাইয়ের থেকেও কয়েক হাজার গুণ বেশি। বাড়ির বড় ছেলে হওয়ায় আবির সবার নয়নের মণি। আবির যা বলবে নির্দ্বিধায় সেটাই ঠিক। মেঘ চিৎকার করে আকাশ পাতাল এক করে ফেললেও আবিরের সিদ্ধান্ত থেকে বাড়ির মানুষদের এক চুল নড়াতে পারবে না। এখানে আসার আগে মেঘেদের সাবধান করা হয়েছিল, অপরিচিত জায়গায় একা একা কেউ যেন কোথাও না যায়। অথচ মন খারাপের কারণে মেঘের তখন কিছুই মনে হচ্ছিল না। আবিরের কান পর্যন্ত কথা পৌঁছে গিয়েছে, মানে অবশ্য কিছু তিক্ত কথা তাকে শুনতে হবে।
একরাশ বিরক্তি বুক চেপে শ্বাস ছাড়ল। মেঘের জীবনে আবিরের অস্তিত্ব আগুনের ফুলকির মতো। ধরাছোঁয়ার বাইরে থেকেও মেঘের শান্তিময় জীবন ঝলসে দেওয়ার অসম্ভব ক্ষমতা রাখে। স্মৃতিফলকে কিছু তিক্ত অনুভূতি ব্যতীত মেঘের মনে আবিরের আর কোনো সত্তা আবিষ্ট নেই। মেঘ তখন সবেমাত্র পঞ্চম শ্রেণীতে উঠেছিল। ছোটবেলা থেকেই খুব ছটফটে স্বভাবের মেয়ে ছিল। সর্বক্ষণ হাসি খুশি থাকা আর খুব সহজেই মানুষের সাথে মিশতে পারত অসম্ভব এক ক্ষমতা ছিল। স্কুলে হঠাৎ করে এক নতুন ছাত্রের আগমন ঘটেছিল। পাতলা ধবধবে ফর্সা এক ছেলে, নাম ছিল জয় চৌধুরী। বাবা উপজেলা নির্বাহী অফিসার হওয়ার সুবাদে ঘন ঘন বদলি হতে হতো তাকে। অল্প কয়েকদিনে মেঘের সাথে জয়ের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। পিচ্চিদের বন্ধুত্ব যেমনটা হয়, চকলেট শেয়ার করা, টিফিন টাইমে একসাথে খেলাধুলা করা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদের বন্ধুত্বের এক সপ্তাহ পার না হতেই আচমকা একদিন টিফিনের সময় আবির স্কুলে এসেছিল। মেঘ জয়ের সাথে খেলতে দেখে আবিরের চোখ দিয়ে অগ্নিবর্ষণ হয়েছিল সেদিন। ক্রোধের অনলে দাউ দাউ করে জ্বলছিল। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের সবার সামনে মেঘের গালে থাপ্পড় বসিয়ে দিয়েছিল। সেই সাথে রাগান্বিত স্বরে চিৎকার করে বলেছিল, আজকের পর কোনো দিন কোনো ছেলের সাথে বন্ধুত্ব করলে সেই দিনই মাটিতে পুঁতে ফেলবো তোকে। সেই থাপ্পড়ে মেঘ টানা এক সপ্তাহ জ্বরে ভুগেছিল। অভিমানী মেঘের অভিমানের মাত্রা বারংবারই তীব্র ছিল। কিন্তু সেই দিনের থাপ্পড়টা অবুঝ মেয়েটা অন্তরে প্রবলভাবে আঘাত করেছিল। ভয়, ডর, আতঙ্কের অন্তরালে মেঘের অন্তঃকরণে জন্ম নিয়েছিল আবিরের প্রতি এক আকাশ ঘৃণা আর বিতৃষ্ণা। মেঘ বালিকা রৌদ্রোজ্জ্বল অন্তরীক্ষণ সেদিন কালো মেঘে ঢেকে গিয়েছিল। মেঘলা আকাশের মেঘ সরে রোদ ভাসলেও অভিমানী মেঘের মনের মেঘ আর কাটেনি। আবির শতস্রহবার অভিনব উপায়ে মেঘের অভিমান ভাঙানোর চেষ্টা করেও সদা ব্যর্থ হয়েছিল। অচিরেই চিড় ধরেছিল একটা সুন্দর সম্পর্কের মাঝে। মেঘের মনের রাগ, অভিমান, দুঃখ আর অভিযোগগুলো এতটাই তীব্র হয়ে উঠেছিল যে এক পর্যায়ে এক বাসায় থেকেও মাসের পর মাস কেউ কারো মুখোমুখি হয়নি। সময় কেটেছে, মেঘ আবিরের মানসিক সম্পর্কের বিচ্ছেদ হয়েছে। আবির পড়াশোনার জন্য দেশে ছেড়েছে। আলো আঁধারের মাঝে মেঘ যেন আবারও নতুন জীবন পেয়েছিল। ইচ্ছে নদী মুক্ত চিত্তে সাঁতার কাটার মতো অসংখ্য ইচ্ছার ঝর্ণা হয়েছিল। কিছুদিনের জন্য মনে হয়েছিল জীবনটা রঙিন প্রজাপতির মতো। কিন্তু সেই প্রজাপতি দুঃখের অনলে পুড়ে যেতে বেশি দিন নিল না। হঠাৎ করেই তানভীর দায়িত্বশীল ভাইয়ের মতো মেঘের সব দায়িত্ব নিতে শুরু করে। মুক্ত জীবনের মোহে ঝলমলে মনটা কিছুদিনের মধ্যেই বিষাদে রূপান্তরিত হয়েছিল। প্রথম প্রথম আক্রোশে ফেটে পড়লেও ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে উঠেছিল। অব্যক্ত কাব্যের অন্তরালে দুঃখ চেপে রেখে জীবনের সুখ খুঁজে নিয়েছিল। তানভীরের যত্ন আর ভালোবাসায় এক অদ্ভুত রকমের দায়িত্ববোধ অস্তিত্ব খুঁজে পেয়েছিল। মেঘও সেইভাবে নিজের জীবন গুছিয়ে নিয়েছে। ভাইয়াকে বন্ধুর মতো ভেবে নিয়েছে। কোনো এক বৃষ্টি ভেজা সকালে মেঘ আকাশের দিকে তাকিয়ে বুকের তৃপ্ত নিঃশ্বাস ত্যাগ করে বলেছিল, আমার মুক্ত জীবন বন্দি থাকুক স্বপ্ন ঘোরের মাঝে, সাজবেলাতে সাজবো তোমায় শুকনো পাতার মাঝে। ফোনের রিংটনে ঘুম ভেঙেছে মেঘের। কপাল কুঁচকে ঘুম ঘুম চোখে পাশ থেকে ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনে আবির নাম দেখে আতর্কিতে ঠোঁট বাঁকালো। মেঘ বিরক্তি স্বরে ডাকল, আদি। আদি পাশের রুম থেকে ছুটে আসতেই মেঘ রাগী স্বরে বলল, ফোনটা বড় আব্বুর কাছে নিয়ে যা, বড় আব্বু ব্যস্ত। বলতে বলতে আদি ফোনটা হাতে নিল। আবিরের নাম দেখে এক সেকেন্ড দেরি না করেই রিসিভ করলো। আদি হাসি মুখে জিজ্ঞাসা করলো, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আম্মু কোথায়? কাজে ব্যস্ত। ফোন নিয়ে যাব? না থাক। তোর আপুই কোথায় রে? এখানেই আছে, কথা বলবে? আবির ধীর কণ্ঠে বলল, সে কি আদৌ কথা বলবে? আদি মেঘের দিকে ফোন বাড়াতে মেঘ অগ্নি চোখে তাকালো। আদি নিজের কাছে ফোন নিয়ে
লাউড স্পিকারটা দিয়ে বলল, ভাইয়া তুমি বলো, আপু শুনছে। আবির আস্তে করে গলা খাঁকারি দিয়ে শান্ত গলায় বলল, কেউ কি নিজেকে খুব বেশি বড় মনে করছে? যা খুশি করবে অথচ কেউ কিছু বলবে না, বিষয়টা কি তাই? মেঘ নিঃসন্দেহে ভেঙচি কেটে বিড়বিড় করে কিছু বলল। আদি ঝটপট করে বলে উঠল, ভাইয়া আপুই বলেছে, আমাকে জ্ঞান দিতে হবে না, আমি যথেষ্ট বুঝি। হ্যাঁ, তার প্রমাণ তো আজকে দিলই। সম্পূর্ণ অপরিচিত একটা জায়গা, মানুষজন কেমন সেই ধারণা নেই, অথচ তার মনে কোনো ভয় নেই। এত দুঃসাহস হয় কি করে? মেঘ কপাল গুটিয়ে বিরক্তি নিয়ে আদির দিকে তাকালো। আদি ফিক করে হেসে বলল, আপুই মনে হয় ভয় পেয়েছে। আর কিছু বলবে না, আমি বড় আম্মুর কাছে ফোন নিয়ে যাচ্ছি, তুমি একটু অপেক্ষা করো। ভোরের আকাশ কেবল রক্তিম হতে শুরু করেছে। মুক্তার মতো বিন্দু বিন্দু শিশির জমে আছে ঘাসের ডগায়। প্রকৃতির মুক্ত বাতাসে মিষ্টি সুবাস ছড়িয়ে আছে। মেঘ আর মিম ঘুম থেকে উঠেই বাড়ির সামনে বিস্তৃত মাঠে চলে গেল। আলতো পায়ে শিশির ভেজা দুর্বা ঘাসে হাঁটছে। অনিশ্চয়তার জীবনে স্বপ্ন খুঁজে বারণ অনিশ্চয়তার জীবনে স্বপ্ন খোঁজা বারণ হলেও প্রকৃতির রূপে হারিয়ে যাওয়ার কোনো বাধা নেই। অকস্মাৎ একজন বয়স্ক লোক প্রমোদ গলায় বলে উঠলেন, নাম কি তোমাদের? ভদ্রলোকের দিকে তাকিয়ে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মাহদিবা খান মেঘ, আর ও মেহেরি খান মিম। মাশা আল্লাহ, খুব সুন্দর নাম। তুমি মোজাম্মেলের মেয়ে? জি আঙ্কেল। আর ও ইকবালের মেয়ে, তাই তো? জি। তোমার আব্বু কোথায়? হাঁটতে গিয়েছেন। আমাদের বাড়ি খালের ওই পারে। এদিকে বাঁশের সাঁকো আছে, ঘুরে এসো আমাদের বাড়ি থেকে। সময় পেলে যাব। আপনি বাড়িতে আসুন আঙ্কেল। না মা, এখন আর বাড়িতে যাব না। তোমার আব্বুরা মনে হয় ওই হাটের দিকে গিয়েছেন, আমিও ওই দিকেই যাচ্ছি। ভদ্রলোক হাসি মুখে চলে যাচ্ছেন। যেতে যেতে দু একবার মেঘের দিকে তাকিয়ে দেখছেন। 20 মিনিটের দূরত্বে ছোটোখাটো একটা বাজার। সকালের দিকে তাজা শাক আর গ্রামীণ সবজির মেলা বসে। আলী মোহাম্মদ খান ও মোজাম্মেল খান বাজারের একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। ভদ্রলোক এগিয়ে এসে বললেন, কেমন আছো তোমরা? আলী মোহাম্মদ খান বললেন, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আরশাদ ভাই? আছি ভালো। বাড়ি থেকে আসার পথে মেয়ে দুজনের সাথে দেখা হলো। মাশাআল্লাহ, মেয়েরা যেমন সুন্দর তেমন ভদ্রও হয়েছে। দোয়া করবেন ভাই। দোয়া করি। মোজাম্মেল খান মলিন গলায় বললেন, ভাই এক কাপ চা খান। হ্যাঁ, চা খেতেই আসা। ব্যস্ততার কারণে দাওয়াত রক্ষা করতে পারিনি, তাই ভাবলাম দেখা করা দরকার। আছো নাকি কিছুদিন? 2 দিন আছি। সপরিবারে আমাদের বাড়ি থেকে ঘুরে এসো। এবার মনে হয় সম্ভব হবে না, পরবর্তীতে আসলে যাব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলার ছিল। জি ভাই বলুন। দেখো ভাই, অতীতে জায়গা জমি নিয়ে কি দ্বন্দ্ব হয়েছে না হয়েছে সেসব ভুলে যাও। মনোমালিন্য মনে না রাখাই ভালো। আমরা বহু আগেই সেসব ভুলে গিয়েছি। তোমরা যেহেতু আবারও গ্রামে এসেছো, তাই আমাদের দুই পরিবারের মধ্যকার সম্পর্ক নতুন করে মজবুত করার কথা ভাবছিলাম। ঠিক বুঝলাম না। আসাদুজ্জামান মৃদু হেসে বললেন, আমার ছোট ছেলে মাহাদুল হাসান আদনান ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3য় বর্ষে পড়াশোনা করছে। ছেলে পড়াশোনায় যেমন ভালো, দেখতে শুনতেও ভালো, মাশাআল্লাহ। নিজের ছেলে বলে বলছি না, ওর আচার ব্যবহার খুবই নম্র। আমি বলতেছিলাম মোজাম্মেলের মেয়ে মাহদিবার সাথে আদনানকে খুব ভালো মানাবে। ওদের বিয়ে হলে ওরাও সুখে থাকবে আর আমাদের দুই পরিবারের সম্পর্ক খুব মজবুত হবে। তোমরা কি বলো? মোজাম্মেল খানের চোখ ক্রোধে উপচে পড়ছে। কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে। ভাঁজ পড়া কপালে ঘাম জমতে শুরু করেছে। মুখে বিরক্তির রেশ টেনে সে কিছু বলতেই যাবে, তার মধ্যে আলী মোহাম্মদ খান নির্বিকার ভঙ্গিতে হেসে উঠলেন। ভাইজানে হাসির শব্দে থমকে গেলেন মোজাম্মেল খান। বুকের ভেতরটা হঠাৎই কেঁপে উঠল। মনে মনে আওড়ালেন, ভাইজান রাজি হয়ে যাবেন না তো? আলী মোহাম্মদ খানের হাসিতেও আসাদুজ্জামান সাহেবও বেশ বিব্রত বোধ করছেন। আলী মোহাম্মদ খান ঠোঁটে হাসি রেখে কোমল গলায় বললেন, ভাই আপনার প্রস্তাবটা খুব ভালো, কিন্তু ভুল সময়ে দিয়েছেন, তাই কিছু করা সম্ভব না। কেন? ওর মেয়ের কি বিয়ে হয়ে গিয়েছে?
আলী মোহাম্মদ খান হেসে বললেন, না এখন হয়নি, কিন্তু বিয়ে ঠিক। ও, ছেলে কি করে? আমার একমাত্র ছেলে সাজাদুল খান আবিরের সাথে মেঘ মামনির বিয়ে ঠিক হয়ে আছে। আমার ছেলে দেশে ফিরলেই বিয়ের ব্যবস্থা করব। আসাদুজ্জামানের সাথে সাথে মোজাম্মেল খানও চমকালেন, কপাল কুঁচকে ভাইজানের দিকে তাকিয়ে আছেন। আসাদুজ্জামান প্রশ্ন করলেন, তোমার ছেলের সাথে বিয়ে ঠিক? জি ভাই। কী রে, তুই কিছু বল। মোজাম্মেল খান নড়ে চড়ে বসলেন, ঠোঁটে হাসি টেনে বললেন, হ্যাঁ, আবির দেশে ফিরলেই বিয়ে। আসাদুজ্জামান মলিন গলায় বললেন, এখন আর কি বলবো, তোমাদের দুই ভাইয়ের মাঝখানে আসা তো আমার পক্ষে সম্ভব না। তবুও যদি কোনোভাবে কিছু সম্ভব হয় তাহলে আমাকে জানিও। না ভাই, সব কিছুই ঠিকঠাক, এখন কোনোভাবেই কিছু পরিবর্তন করা সম্ভব না। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আরে সমস্যা নেই, এখন আসি, সময় পেলে বাড়িতে এসো। জি ইনশাল্লাহ। আসাদুজ্জামান চলে গেলেন। মোজাম্মেল খান নির্বাক চোখে ভাইজানের মুখের দিকে তাকিয়ে আছেন। আলী মোহাম্মদ খান বেশ খানিকটা সময় নিয়ে হঠাৎই জিজ্ঞাসা করলেন, এইভাবে তাকিয়ে আছিস কেন? তুমি কি বলবে? কেন, আবির কি আসাদ ভাইয়ের ছেলের থেকে কোনো অংশে কম নাকি? আমি সে কথা বলিনি ভাইজান। তুই কি তোর মেয়েকে আসাদ ভাইয়ের ছেলের কাছে বিয়ে দিবি? না। তাহলে আর ভাবছিস কেন? মোজাম্মেল খান কিছু বলছে না। আলী মোহাম্মদ খান ঠোঁটে ঝলমলে হাসি টেনে বললেন, শোন, আমি আমার বাড়ির মেয়েকে কোনোভাবেই ওই বাড়িতে বিয়ে দেব না, কিন্তু এই কথা মুখের ওপর বললে আবারও শত্রুতা করার চেষ্টা করবে, তার জন্য আবিরের কথা বললাম। তুই আবার কিছু মনে করিস না যেন। মোজাম্মেল খান মুচকি হেসে বললেন, আমি কিছু মনে করব কেন? এই যে তোর একমাত্র মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের কথা বললাম, এই কথা তো নতুন না, কত বছর আগের কথা। তখন মেয়ের বয়স 5 কি 6। অবুঝ মেয়েটা আবিরের বলতে একদম পাগল ছিল। কোনো একদিন চা খেতে খেতে দুই ভাই গল্প করছিলাম, আবির মেঘ বড় হলে দুজনের বিয়ে দিয়ে আমরা দুই ভাই বেয়াই হব। ভাইজান, মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে। তখন কেন, আমি এখনও বলছি, তুই রাজি থাকলে আমি মেঘ মামনিকে আমার ছেলের বউ করব। তানবীর, মেঘ আমার ছেলে মেয়ে হলেও আজও তোমাকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত আমি নেইনি। আমার মাথার ওপর যতদিন তোমার হাত থাকবে, তোমার সিদ্ধান্তই আমার শেষ সিদ্ধান্ত হবে। তোমার মতামতে দ্বিমত করিনি, আজও করব না। এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখানকার দিনে আমাদের কথায় কিছু হবে না। ছেলে মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া অসম্ভব বিষয়। আবির দেশে আসুক, ওর মনের অবস্থা আগে বুঝি। আলী মোহাম্মদ খান গভীর কণ্ঠে বললেন, সেটাই ভালো হবে, দেখি কি হয়। ঠিক আছে ভাইজান। মেঘরা গ্রামে এসেছে, 3 দিন হতে চলল, আগামীকাল সকালে ঢাকায় ফিরে যাবে। তাই সবার মনই কিছুটা খারাপ। এই কয়েকদিনেই গ্রামটা কত আপন হয়ে গিয়েছিল। দুপুরের পর থেকে আকাশ মেঘলা, ইহজগতের ভাবনা ভুলে মেঘ ডুবেছে মায়া কাননে। আষাঢ়ের দিনের মতো আকাশ সেজেছে ভয়ঙ্কর রূপে। কিছু সময়ের ব্যবধানে বৃষ্টি শুরু হয়েছে। টিনের চালের টিপ টিপ বৃষ্টির শব্দ হৃদয় আঙ্গিনায় সুখ পাখিরা ডানা ঝাপটাতে শুরু করেছে। বারান্দায় দাঁড়িয়ে হাত বাড়াতেই বৃষ্টির ফোঁটা হাতের সাথে সাথে মনটাকেও ভিজিয়ে দিয়েছে। টিনের চালে অনবরত বৃষ্টির ফোঁটার শব্দ হৃদয় জুড়ে স্নিগ্ধতা মিশ্রিত ভালোবাসা বিচরণ করেছে। মিম রুম থেকে ছুটে এসে মেঘের পাশে দাঁড়িয়ে আহ্লাদিত কণ্ঠে শুধালো, আপু বৃষ্টিতে ভিজবে? চলো মাঠে যাই। মেঘ ঘাড় কাঁধ করে তানবীরকে দেখার চেষ্টা করলো। তানবীর নিজের রুমের জানালার কাছে দাঁড়িয়ে আছে। মেঘ আস্তে করে বলল, ভাইয়া বকা দিবে। ভাইয়াকে বলে আসি তাহলে? না, আব্বুরা বাড়িতেই আছেন, শুধু শুধু বকা খেতে যাস না। মিম বিষণ্ণ মুখ করে দাঁড়িয়ে আছে। মাঠের আশেপাশে অল্প বয়স্ক ছেলেমেয়েদের ছুটোছুটি দেখে মনটা আরও বেশি খারাপ হচ্ছে। কিয়ৎক্ষণ পর মিমকে সান্ত্বনা দেওয়ার জন্য মেঘ বিড়বিড় করে বলল, তুই চাইলে তোকে নিয়ে একটা জায়গা যেতে পারি, যেখানে গেলে বৃষ্টিতেও ভিজতে পারবি আর বাড়ির কেউ টেরও পাবে না। মিম সতর ঘুরে দাঁড়ালো, কৌতূহলী কণ্ঠে জানতে চাইলো, কোথায়? বৃষ্টিতে ভিজবি না কি বল, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। তাহলে চুপচাপ আমার পিছনে পিছনে চল, একটা শব্দও করবি না, সাবধান। উঠানের মাঝখানে গিয়ে চিৎপাটাং হয়ে পড়বি না বললে দিলাম। মিম বকা বকা চোখে চেয়ে বলল, আচ্ছা।
বৃষ্টিময় শান্ত বিকেল, নির্জন পরিবেশ, বৃষ্টির ফোঁটায় এলো পাতাড়ি ঝাপটায় চোখ বুজে আসছে বারবার। খালের পাড়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মুক্ত মনে বৃষ্টির প্রতিটি ফোঁটা উপলব্ধি করছে মেঘ। ক্ষণিক আনন্দে তথাকথিত সব দুশ্চিন্তা ভুলে মিম হাঁটছে আপন মনে। খানিক বাদে মিম মেঘের হাত ধরে অস্পষ্ট কণ্ঠে ডেকে উঠল, আপু। অকস্মাৎ চোখ মেলল মেঘ। চোখের ইশারায় মিমকে প্রশ্ন করলো, কি হয়েছে? মিম ভীতি গলায় বলল, ওইখানে একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন করে হাসছে। কোথায়? মিম দৃষ্টি সরিয়ে খালের ওপর পাড়ের দিকে তাকালো। মিমের দৃষ্টি অনুসরণ করে মেঘও তাকালো সেই দিকে। বৃষ্টির জন্য স্পষ্ট দেখা না গেলেও কোনো মানুষের আবছা আবরণও চোখে পড়ল না। মেঘ অল্প রেগে বলল, কোথায়? কে দাঁড়িয়ে আছে? যত সব পাগলের প্রলাপ। আমি সত্যি সত্যি দেখেছি আপু, তুমি বিশ্বাস করো। লুঙ্গি আর গেঞ্জি পরে ছেলেটা দাঁড়িয়েছিল। ভূত দেখেছিস তুই? মানুষ কি তোর আর আমার মতো পাগল যে এত বৃষ্টির মধ্যে এখানে এসে দাঁড়িয়ে থাকবে? মিম থেমে থেমে বারবার একই কথা বলছে। মেঘ দুই একবার ধমক দেওয়া চুপ করেছে। বেলা 11টায় মেঘরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। হেঁটে যাচ্ছে বাজারের দিকে, সেখান থেকে বাসে যেতে হবে। তানভীর ব্যাগ নিয়ে সামনে চলে গিয়েছে। তানভীরের সঙ্গে সঙ্গে আদিও দৌড়াচ্ছে। মেঘের হাতে আম্মুর ফোন। মিম সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছে। স্মৃতি রাখার জন্য মেঘ সেগুলোর ছবি তুলছে। ছবি তুলতে তুলতে কখন যে সবার থেকে পিছিয়ে পড়েছে খেয়াল করেনি। হঠাৎ খেয়াল হতেই দুই বোন দ্রুত হাঁটতে শুরু করলো। পুরনো প্রাইমারি স্কুল অতিক্রম করতেই মিম আস্তে করে ডাকলো, আপু, ওই যে ছেলেটা। মেঘ আর চোখে তাকিয়ে দেখলো একটা ছেলে ফোন হাতে এই দিকেই আসছে। সামনে মিম আর মেঘকে দেখে ফোনের স্ক্রিন থেকে মনোযোগ সরিয়ে সরাসরি তাকালো। মেঘের সঙ্গে চোখাচোখি হওয়া মাত্র ছেলেটা আলগোচে হাসলো। ঝড়ের গতিতে চোখ সরিয়ে নিল মেঘ। ছেলেটা মিমকে এক নজর দেখে আবারও মেঘের দিকে তাকালো।